ছাত্র জনতার আন্দোলনকে বিশ্বমঞ্চে তুলে ধরলেন ডক্টর ইউনূস। নতুন বাংলাদেশের সাথে থাকার আহ্বান। সমন্বয়ক পরিচয়ে দেশ বিদেশে প্রতারণা, ফ্যাসিবাদের ষড়যন্ত্র বলছেন আন্দোলনকারীরা। এবং মিস্টার 10% চট্টগ্রামের সাবেক মেয়র রেজাউল 3 বছরে বিশাল বিত্ত বৈভবের মালিক। শুনছিলেন সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে আপনাদের সঙ্গে থাকছে ইসরাত জাহান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেল। বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে বিশ্ব সম্প্রদায়ের কাছে তুলে ধরলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, বাংলাদেশের এই অভ্যুত্থান আগামী দিনে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে বিশ্বকে প্রেরণা যোগাবে। বাংলাদেশের সাথে বিশ্ব সম্প্রদায়কে নতুনভাবে সম্পৃক্ত হওয়ারও আহ্বান জানান ডক্টর ইউনূস। জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণে বৈশ্বিক বৈষম্য ও অসমতা দূরীকরণে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান ডক্টর ইউনূস। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। Now hear an address by His Excellency Mohammed Yunus. একজন নোবেলজয়ী অর্থনীতিবিদের একটি দেশের প্রধান হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ। স্বাভাবিকভাবেই বিশ্ববাসীর চোখ এই ডায়াসের দিকে। দ্বার উন্মোচন করেছে। নির্দিষ্ট সময়ে মঞ্চে এলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলায় বক্তব্যের শুরুতেই ছাত্র জনতার অভ্যুত্থান প্রসঙ্গ এবং জনগণের জন্য করণীয় জানান প্রধান উপদেষ্টা। বাংলাদেশের এই অভ্যুত্থান আগামী দিনগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষকে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা যোগাবে। আমাদের মুক্তি ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে আমি তাই আজ বিশ্ব সম্প্রদায়কে আমাদের নতুন বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমাদের দেশের মানুষ মুক্তভাবে কথা বলবে, ভয়ভীতি ছাড়া সমাবেশ করবে, তাদের পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করবে। এটাই জাতির আকাঙ্ক্ষা এবং এটাই আমাদের লক্ষ্য। বিচার বিভাগের স্বাধীনতা সংরক্ষণ ও সাইবার ডোমেইন সহ গণমাধ্যমের স্বাধীনতা সুসংহতকরণে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। বাংলাদেশের মতো জলবায়ুর ঝুঁকিতে থাকা দেশগুলোতে অভিযোজনের জন্য ব্যাপক বিনিয়োগ এবং সেই সাথে আহ্বান জানান বৈশ্বিক যুদ্ধ বন্ধের। জলবায়ু সংকটের মোকাবেলা এবং বৈশ্বিক অর্থনীতি সুসংহতকরণে আমাদের যুগপথভাবে কাজ করতে হবে। বিশ্ব সম্প্রদায় এখন কার্বন মুক্ত পৃথিবী গড়ে তুলতে মনোযোগী হচ্ছে। বিশ্বের অধিকাংশ মানুষকে এই ধরনের পরিবর্তনের সুফলভোগী করতে হলে নেট জিরো পৃথিবীর দিকে আমাদেরকে অগ্রসর হতে হবে। ফিলিস্তিনের মতো বিদ্যমান বাস্তবতা কেবল আরব কিংবা মুসলমানদের জন্যই উদ্বেগজনক নয়, বরং তা সমগ্র মানব জাতির জন্যই উদ্বেগের বিষয়। বাংলাদেশ অনতিবিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। রোহিঙ্গা পুনর্বাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকার আশা প্রধান উপদেষ্টার। রোহিঙ্গারা যাতে পর্যাপ্ত নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করে তাদের নিজ ভূমি রাখাইনে ফিরে যেতে পারে, তার পথ সুগম করা অত্যন্ত দরকার। সবশেষে নারী পুরুষের সমান সুযোগ এবং ক্ষমতায়ন নিশ্চিতে গুরুত্বের পাশাপাশি প্রধান উপদেষ্টার নিশ্চয়তার বার্তা, জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে বাংলাদেশ তার ভূমিকা সঠিকভাবেই পালন করবে। এবছর আমরা জাতিসংঘের সাথে বাংলাদেশের অংশীদারিত্বের সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি। গত 50 বছর ছিল আমাদের জন্য একটা পারস্পরিক শিক্ষণীয় সম্মিলিত যাত্রা। আজ এই মহান সমাবেশে আপনাদের উপস্থিতিতে শান্তি, সমৃদ্ধি ও ন্যায় বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক, আঞ্চলিক এবং জাতীয় পর্যায়ে বাংলাদেশে তার ভূমিকাকে ক্রমাগতভাবে জোরদার করার নিশ্চয়তা দিচ্ছে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে জাতিসংঘে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভাষণকে সময় উপযোগী বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের মনমাউথ ইউনিভার্সিটির ডিন অধ্যাপক এম গোলাম মাতবর।
ভাষণটা আমি বলবো যে সে এখানে ন্যাশনাল ইস্যুগুলো তুলে ধরেছেন তার জাতিসংঘের ভাষণে। এবং আরো যেটা বলবো যে শুধু বাংলাদেশের ইস্যুটা না, যেটা আসলে যে সরকার প্রধান হিসেবে এটা তার দায়িত্ব বাংলাদেশ গভর্নমেন্টকে প্রেজেন্ট করা। এবং যেটা আমার খুব ভালো লাগলো, আঞ্চলিক ইস্যুস এবং বাংলাদেশে বিশেষ করে রোহিঙ্গা সমস্যাটাকে তুলে ধরেছেন এবং বাংলাদেশে বলেছেন এটা দেখুন আপনি সে এত পজিটিভ ওয়েতে জিনিসটাকে প্রেজেন্ট করেছেন যে বাংলাদেশের গণ অভ্যুত্থানটা বললো যে উই হ্যাভ লার্নড a lot from last 15 years irrespective of blaming anyone. স্টুডেন্টদের যে ইনিশিয়েটিভটা সেটাও তুলে ধরেছেন। এবং আরেকটা ভালো লাগলো আমার কাছে যেটা সে gender issues is a serious issues for Bangladesh, still in 21st century, আমরা জানি যে gender equity and equality is still not happening not only in Bangladesh, it's in all over the world. প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে বৈঠক করেছেন। দুই নেতা বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন, সার্ক সক্রিয়করণ, জলবায়ু পরিবর্তন, গবেষণা সহযোগিতা এবং জনগণের মধ্যে সম্পর্ক সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা করেন। প্রধান উপদেষ্টা মালদ্বীপের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের আহ্বান জানিয়ে বলেন, দুই দেশ জলবায়ু পরিবর্তনের গুরুতর প্রভাব সহ অনেক কিছু ভাগ করে নিয়েছে। মালদ্বীপের প্রেসিডেন্ট দেশের নির্মাণ ও পর্যটন খাতে বাংলাদেশের শ্রমিকদের ভূমিকার প্রশংসা করেন। সার্ককে সক্রিয় করে অর্থনৈতিক সহযোগিতা এবং দক্ষিণ এশীয় অঞ্চলের ঘনিষ্ঠতা সংহতকরণের কথাও বলেন তারা। বাংলাদেশকে ভেঙে নতুন দেশ করার হুমকি দিয়েছেন ভারতের ক্ষমতাসীন বিজেপির মিত্র দল ত্রিপুরা মোথার শীর্ষ নেতা প্রদ্যোৎ কিশোর। বাংলাদেশের সংখ্যালঘু ও উপজাতীয়দের উপর নির্যাতনের অভিযোগ তুলে তিনি এই হুমকি দেন। পাশাপাশি আরো বলেন, ত্রিপুরা সাহায্য না করলে বাংলাদেশ হতো না এবং মুক্তিবাহিনী বলেও কিছু থাকতো না। এই নেতা আরো বলেন, ভারত চুপ ছিল কারণ শেখ মুজিব ও শেখ হাসিনা ভারতের বন্ধু ছিল, কিন্তু এখন এই বন্ধুত্ব আর নেই। বাংলাদেশ যদি সংখ্যালঘুদের উপর হামলা বন্ধ না করে তাহলে উপযুক্ত জবাব দেওয়ার কড়া হুঁশিয়ারি দেন ভারতের এই নেতা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে দেশ বিদেশে চলছে প্রতারণা। বিষয়টিকে ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র মনে করছেন কেন্দ্রীয় সমন্বয়করা। এদিকে এই মুহূর্তে কোনো রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত নেই বলেও জানিয়েছেন তারা। মাহতাব মিনহাজের রিপোর্ট। নিউ ইয়র্কে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশে থাকা এই তরুণের নাম জাহিন রোহান রাজিন। মঞ্চে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের আহ্বান জানানো হলে প্রধান উপদেষ্টার দুই তরুণ সফর সঙ্গীর সঙ্গে এই তরুণও যোগ দেন দর্শক সারি থেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হলে শুরু হয় জোর সমালোচনা। তাকে পতিত আওয়ামী লীগ সরকারের দোসর হিসেবে উল্লেখ করে সমন্বয়করা বিষয়টিকে ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র বলে মনে করছেন তারা। ডক্টর ইউনুস স্যারকে নিয়ে বলবো, তিনি হচ্ছে এমন একটা জায়গায় আছে, এখন তিনি খুঁটে ধরে আমার পরিচয়টা শনাক্ত করা কি এটা ওনার দায়িত্ব? সে ফ্লাইন ওয়াইজ গেছে এবং আমি যতদূর জানি সে আওয়ামী পরিবারের এবং সে আওয়ামী লীগের সাথে এখনও তার খুবই ভালো সম্পর্ক এবং সে এই অ্যাঙ্গেল ওই অ্যাঙ্গেল থেকে যে অ্যাঙ্গেলেই বলুক, আমার কাছে মনে হচ্ছে যে এটা আওয়ামী লীগের এবং রয়ের একটা ষড়যন্ত্র। এদিকে সারা দেশে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগে জনগণের হাতে আটক হয়েছে অনেকে। এমন ঘটনা এ পর্যন্ত 30টির মতো। এমন পরিস্থিতিতে চিন্তাভাবনা চলছে প্রকৃত সমন্বয়কদের একটি তালিকা প্রকাশের। এখন যে ভুয়া সমন্বয়কগুলো বের হচ্ছে, এক্ষেত্রে আমার কাছে মনে হয় যে সেন্ট্রালি হচ্ছে আমাদের দিক থেকে আসলে এগুলোর ক্ষেত্রে একটা পদক্ষেপ নেওয়া দরকার। গুঞ্জন থাকলেও এই মুহূর্তে সমন্বয়কদের নেতৃত্বে কোনো রাজনৈতিক দল গঠন হবে না বলেও দাবি করলেন তাদের কেউ কেউ। এখন পর্যন্ত আমাদের এই সংগঠন থেকে ধরেন রাষ্ট্রীয়ভাবে রাজনৈতিক দল করার নিয়ে কোনো আলোচনা হয় নাই। এটা কিন্তু কোনো রাজনৈতিক আসলে দল বা সংগঠন নয়। এখনো পর্যন্ত আমাদের মধ্যে আসলে এমন ধরনের কোনো কথা হয়নি যেটা আসলে রাজনৈতিকভাবে হচ্ছে মানে একটা দলে গঠন হবে। এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করাই ছাত্রদের মূল কাজ হওয়া উচিত বলে মনে করছেন তারা। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। বালু ব্যবসায়ী থেকে মাত্র 3 বছরে বিশাল বিত্ত বৈভবের মালিক হয়ে ওঠেন চট্টগ্রামের সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরী। নগর ভবনকে বানিয়ে ফেলেন আত্মীয় স্বজনের দুর্নীতির কেন্দ্রবিন্দু। সরকারি প্রকল্পের টাকা লুটপাটে কাজে লাগাতেন সিটি কর্পোরেশনের কর্মকর্তাদেরও।
পরিচিত ছিলেন মিস্টার 10% নামে। চট্টগ্রাম থেকে বিপ্লব মজুমদারের ক্যামেরায় হাসান ফেরদৌসের তথ্যে দুর্নীতি বরপুত্র রেজাউল করিমের বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। অনেক সময় শুনেছি মেয়রের নাম দিয়েছে মিস্টার 10%। মিস্টার 10% অর্থ হচ্ছে এটাই, উনি 10%-এ কাজ বেচা কিনা করে। ভোটারবিহীন নির্বাচনে 2021 সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হন রেজাউল করিম চৌধুরী। মাত্র 3.5 বছরে ফুলে ফেঁপে ওঠেন এক সময়ের এই বালু ব্যবসায়ী, গড়ে তোলেন অর্থ আর সম্পদের বিশাল পাহাড়। পেশায় ছিলেন ঠিকাদার। আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত থাকলেও তৃতীয় সারির নেতা ছিলেন রেজাউল করিম। নগর উন্নয়নে 2022 সালে সরকারে দেয়া 2490 কোটি টাকার বরাদ্দেই বদলে যায় তার ভাগ্যের চাকা। 402টি লটে 263টি দরপত্র আহ্বান করে কার্যাদেশ দেওয়া হয় 212টি প্রতিষ্ঠানকে, যার অধিকাংশই পান তার আত্মীয় স্বজন, বন্ধু আর দলীয় কর্মীরা। এই মেয়র ভবনে টাকা ছাড়া কোনো কাজ হয় না, গোপনে আতাত করে এবং দলীয় একটা প্রভাব বিস্তার করে। একটা সার্টিফিকেট নিতে গেলেও ওখানে 500 টাকা ঘুষ, 1000 টাকা ঘুষ। বিভিন্ন আওয়ামী লীগপন্থীরা সমর্থকরা লুডিবুডি করে এটা একটা লুটখানা হিসাবে পরিচিত হয়েছে। সিটি কর্পোরেশনের পিপিআর অনুসরণ না করেই একক কর্তৃত্ব বলে কাজ ভাগাভাগি করতেন মেয়র রেজাউল করিম। সরকারি প্রকল্পের টাকা লুটপাটে মেয়র একা নন, সাথে ছিলেন সিটি কর্পোরেশনের কর্মকর্তারাও। মেয়র মহোদয়ের পক্ষে ইজিপি অ্যাকাউন্টটা আমি যেহেতু দেখি, এই জন্য আমি অ্যাপ্রুভাল দিই। এটা সিলেকশনের পরে যেখানেই এই সেবা প্রদানের বিষয়টা আছে, এখানে কোনো না কোনোভাবে একটু দুর্নীতি ছোঁয়াটা থাকেই। সিটি কর্পোরেশনে হয়তো এর পরিমাণ বেশি। অর্থ আত্মসাতের পথ সুগম করতে নিজের পছন্দের ব্যক্তিদের প্রকল্প পরিচালক হিসেবেও নিয়োগ দিতেন রেজাউল করিম। এই প্রজেক্টের পিডি করার একমাত্র সিনিয়র হিসেবে যদি কাউন্ট করি আমি ছিলাম, এবং আমি একমাত্র, দ্বিতীয় ব্যক্তি কেউ নেই। তখন আমার ইমিডিয়েট জুনিয়র তৈব সাহেবকে উনি বাইক থেকে আনছেন। একজন ওনার পড়ালেখা কমপ্লিট না করে পিডি হিসেবে যোগদান দিতে পারে না। কেমনে জানি এটা মন্ত্রণালয় থেকে পর্যন্ত করে আসছে। এটা আবার একটা কোর্স কমপ্লিট সার্টিফিকেট দেখাইছে। সবশেষ 3 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের বিপক্ষে সমাবেশে দেখা গিয়েছিল তাকে। তবে 5 আগস্ট স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পর আর দেখা মেলেনি মিস্টার 10% রেজাউল করিম চৌধুরীর। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিরাপত্তা নিশ্চিত করে দেশের মাটিতে সাকিবের শেষ টেস্ট খেলার সুযোগ করে দেওয়া উচিত বলে মনে করেন সাবেক ক্রিকেটাররা। উপযুক্ত সময়ে ক্রিকেটকে সাকিব বিদায় বলেছেন বলেও মনে করেন তারা। মুমসাদ দিনুরির রিপোর্ট। সাকিব আল হাসান মাঠ ও মাঠের বাইরে যা করেছেন তাতেই হয়েছেন সংবাদের শিরোনাম। অবসরের বেলাও তাই। ক্রিকেটে মাশরাফির অনুপস্থিতি বহু পুরনো কথা। সাদা পোশাকে মাহমুদুল্লাহ নেই দীর্ঘদিন। তামিম ফিরবেন কিনা সেটাও অজানা। ছিলেন কেবল সাকিব আর মুশফিক। তবে সাকিব যে থাকছেন না সেটা নিশ্চিত করলেন সাকিব নিজেই। যেটা ফিল করেছিলাম যে আমার লাস্ট সিরিজ হবে টেস্ট ক্রিকেটে স্পেশালি, তো ওইটা নিয়ে আমার চিন্তা ছিল এবং এভাবেই ফারুক ভাইয়ের সাথে এবং বোর্ডের সিলেক্টরদের সাথেও কথা বলা হয়েছে। বাংলাদেশে ফিরে ভালো একটা স্বস্তিকর পরিস্থিতি পাবে না বলেই সে আমার মনে হয় সিদ্ধান্তটা নিয়েছে, এবং আরও ক্রিকেট বোর্ড থেকে যে ধরনের একটা আশ্বাস চাচ্ছিল সেটা পাইনি, যে জন্য আমার মনে হয় যে হি থট ইট বেস্ট। মাঠে থেকে ক্রিকেটকে বিদায় বলা বাংলাদেশে এমন ঘটনা বেশ দুর্লভই বলা যায়। তবে সাকিব আছেন সেই সুযোগের অপেক্ষায়। নিরাপত্তা পেলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে চান ক্যারিয়ারের শেষ টেস্ট। বিসিবিকে সেই প্রক্রিয়া অনুযায়ী আগানো উচিত বলে মনে করেন ক্রীড়া সাংবাদিক। নিজের দেশ, সেখানে তার নিরাপত্তা নিয়ে শঙ্কিত হওয়ার মতো অবস্থা গঠন করেছে। আমি ফারুক ভাইয়ের এই কথা অবাক হয়ে যাচ্ছি। উনি তো যখন যদি সাকিবকে উনি টিমে রাখেন এবং সাকিব যদি টিমে থাকে, দলে থাকে, একাদশে থাকে, যদি উনি খেলার মতো ফিট থাকে এবং তাদের রাখা হয়, তাহলে অবশ্যই নিরাপত্তা ব্যবস্থা বিসিবি করতে হবে। বেশ কয়েকদিন ধরেই নানান ইনজুরি ভর করেছিল সাকিবের। বয়সটাও 37 ছুঁই। উপযুক্ত সময়েই সাকিব অবসর নিয়েছেন বলে মনে করেন সাবেক এই ক্রিকেটার। বাংলাদেশের দলের হিসাবে তো সে নো ডাউট অনেক ইউজফুল প্লেয়ার ছিল। ক্যাপ্টেনের খুব ইজি হয়ে যায় কি একটা কম স্পিনার নিয়ে খেলা, আমার একটা মেন স্পিনার সাকিব, একটা কম মিডলের ব্যাটসম্যান নিয়ে খেলা আমার মেন ব্যাটসম্যান সাকিব। তো এটা অবশ্যই বাংলাদেশ দল তাকে মিস করবে। বাজে পারফরমেন্সের কারণে একের পর এক যখন প্রশ্নের মুখোমুখি হচ্ছেন, সেই সময়ই নিজের অবসরের কথা জানিয়ে দিলেন বাংলাদেশ ক্রিকেটের সবথেকে বড় এই পোস্টার বয়। মুমসাদ দিনুরি, 21 টেলিভিশন। দেশের বাজারের চেয়ে কম দামে ভারতে রপ্তানি করা হচ্ছে ইলিশ। এতে ক্ষুব্ধ সাধারণ মানুষ। রপ্তানিতে প্রতিযোগিতামূলক মূল্য নিশ্চিতে শুল্ক আরোপের পরামর্শ অর্থনীতিবিদদের। মেহেদী হাসানের রিপোর্ট।
ইলিশের দাম সাধারণের নাগালে রাখতে এবছর রপ্তানি না করার ঘোষণা দিয়েছিল অন্তর্বর্তী সরকার। তবে শেষ পর্যন্ত দুর্গাপূজা উপলক্ষে ২,৪২০ টন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দেয়া হয়। আর তার প্রভাব পড়েছে ঢাকার বাজারে। আমরা দেশি মানুষ খেতে পারছি না, কিন্তু বিদেশে আমাদের চেয়ে অনেক কম দামে যাচ্ছে, অথচ আমাদের হাত হয়েই যাচ্ছে ইলিশ। মাছ নদীতে এমনি কম বিদায় আমরা মাছ দামে কম কিনতে পারতেছি না। আজকে যেমন মাছ নিতে আছে, ভারতে মাছ নিতে আছে, তো এই ক্ষেত্রে তো প্রভাব পড়বেই। বৃহস্পতিবার বেনাপুল বন্দর দিয়ে ৭ ট্রাকে করে সেই ইলিশের প্রথম চালান গেছে কলকাতায়। দেশের বাজারে যে ইলিশ বিক্রি হচ্ছে ১৬০০ থেকে ২,০০০ টাকা কেজিতে, সেই একই ইলিশ ভারতে রপ্তানি হয়েছে ১,১৮০ টাকায়, যা কলকাতার বাজারে বিক্রি হয়েছে ১৪০০ থেকে ১৮০০ টাকায়। ইলিশের দিকে একটু তাকাতে ভয় লাগে। তবে রপ্তানিকারকরা বলছেন সরাসরি পাইকারি বাজার থেকে কেনায় তাদের দাম কম পড়েছে। $10 দিচ্ছে ঠিকই, এইবারে বড় মাছটা খুব কম যাচ্ছে, ছোট মাছটা বেশি যাচ্ছে। 700 গ্রাম 600 গ্রাম এই মালটা আমাদের বাংলাদেশে বর্তমান 800-900 টাকা দাম আছে। এটা মিক্সার করে কিছু বড় দিয়ে কিছু ছোট দিয়ে মিক্সার করে মালগুলো পাঠাচ্ছি। গত বছর $12 দরে রপ্তানি হলেও এবছর কেন $10 রপ্তানি, প্রশ্ন অর্থনীতিবিদদেরও। কম্পিটিটিভ প্রাইস হয়নি, গত বছর চেয়েও কম। তৃতীয় কথা হচ্ছে যে যেহেতু এটাতে আমাদের একটা জিআই পণ্য এবং এটি উৎপাদনের দিক থেকে বাংলাদেশ প্রথম, সব কিছু মিলে এটা কিন্তু রপ্তানির ক্ষেত্রে আমরা এটাতে আরও চার্জত শুল্কটা আমরা আরও বাড়াই দিতে পারতাম। ভোক্তা পর্যন্ত ইলিশ পৌঁছানোর বাজার ব্যবস্থার কোথায় গলদ, তাও খুঁজে বের করার পরামর্শ এই অর্থনীতিবিদের। আরোপ করা যায়, চার্জ আরোপ করা যায়। মেহেদি হাসান, ২১শে টেলিভিশন, ঢাকা। ডক্টর ইউনূসের উপর হামলা পরিকল্পনা করেছিলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা, আর এই পরিকল্পনায় বাধা দেয়া জীবননাশের হুমকির মধ্যে পড়তে হয় বলে জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সারওয়ার্দী। জেলে পাঠানোর পাশাপাশি সম্পদও কেড়ে নেওয়ার চেষ্টা হয় বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। ফ্যাসিস্ট সরকার কখনোই সুস্থ সামাজিক নেতৃত্ব গড়ে উঠতে দিতে চায়নি। তারা নিজেদের উদ্দেশ্যকে দীর্ঘায়িত করতে হেলমেট বাহিনী তৈরি করে অবৈধ অস্ত্রের মাধ্যমে জনগণের উপর আক্রমণ করে গেছে, এমন মন্তব্যই করেছেন সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সারওয়ার্দী। ২০১৩ সালে তাজরিন গার্মেন্টসের অগ্নিকাণ্ডের ঘটনায় ছিল শেখ হাসিনার ভয়ঙ্কর পরিকল্পনা। তাজরিন গার্মেন্টস যখন অগ্নিসংযোগ হলো, সেখানে সে অগ্নিকাণ্ডে ১১৮ জন লোক পুড়ে মরল। আমাকে বলা হলো এই লাশগুলি গুম করে ফেলে। আমি এটা মেনে নিতে পারিনি। তার উপর শেখ হাসিনার আক্রোশের কথাও জানান তিনি। সেই ফ্যাসিস্ট সরকার ডক্টর ইউনূসের মতো মানুষের উপরেও তাদের ফ্যাসিস্ট চিন্তা চেতনার যে কর্মকাণ্ড সেটা দেখিয়েছে। এক পর্যায়ে তার উপর আক্রমণেরও চিন্তা করেছিল তারা। আমি সেটার বিনয়ের সাথে বলেছিলাম এটা ঠিক হবে না। উনি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব, নোবেল লরিয়েট, আমরা তার নিরাপত্তা নিশ্চিত করি, এবং তা না হলে জাতি হিসেবে আমরা পুরো বিশ্বে সন্ত্রাস রাষ্ট্র হিসেবে পরিণত হব। এটা পছন্দ করেন নাই তৎকালীন প্রধানমন্ত্রী। মামলা করে হয়রানির কথাও বলেন সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সারওয়ার্দী। অত্যাচার করা হলো আমার বিরুদ্ধে, যাতে তারা সাক্ষ্য দেয়, কিন্তু কেউ দেয়নি। নাহিদ সিরাজি নিম্মি, ২১শে টেলিভিশন, ঢাকা। আর এর সাথে শেষ করছি ২১শে সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। ছাত্র জনতার আন্দোলনকে বিশ্বমঞ্চে তুলে ধরলেন ডক্টর ইউনূস, নতুন বাংলাদেশের সাথে থাকার আহ্বান। সমন্বয়ক পরিচয়ে দেশ বিদেশে প্রতারণা, ফ্যাসিবাদের ষড়যন্ত্র বলছেন আন্দোলনকারীরা। এবং মিস্টার 10% চট্টগ্রামের সাবেক মেয়র রেজাউল ৩ বছরে বিশাল বিত্ত বৈভবের মালিক। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124online। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 10টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।